আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, বাংলাদেশ মক্কা জোটে ঢুকতে যাচ্ছে। আর অপরদিকে ভেতরে জ্বালা শুরু হয়েছে ভারতে। ভারতের কেন জ্বালা শুরু হয়েছে এবং মক্কা জোটে বাংলাদেশ ঢুকলে কি লাভ হবে বাংলাদেশের, আর ভারতের কেন ভয়? আজকে এই আলোচনাটা করব এবং এটা যে মুসলিম নেটো হিসেবে বলছে, কেন বলছে সেই বিষয়টা আজকে আলোচনা করছি। মূলত টার্গেটটা হচ্ছে ভারত কেন তাদের এত অন্তর্দহন শুরু হয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলছি। দেখেন, তারেক রহমানকে ভারত সফরে নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এমন কি তারা তারেক রহমানের পায়ে পর্যন্ত ধরবে। দেখেন, দুদিন যাক, তারপরে অবস্থাটা দেখবেন যে তারেক রহমানকে ভারত নেওয়ার জন্য তারা পায়ে পর্যন্ত ধরবে। মানে কি, তারেক রহমানকে ভারত সফরে নিয়ে তার ব্রেন ওয়াশ করার জন্য। কেন? ওই যে মুসলিম নেটু, যাদেরকে মুসলিম নেটু বলে, যদিও মুসলিম নেটু না, এটা মুসলিম জোট হবে, মক্কা জোট, এটার কারণে। তাহলে আপনাদেরকে একটু ইতিহাস বলি। সেই 25 থেকে 26 বছর আগে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর একচ্ছত্র এই কর্তৃত্ব তাদের হাতে ছিল, তখন চীন চিন্তা করলো যে আমরাও কিভাবে নিজেদেরকে মেলে ধরতে পারি। এখন হিসেব নিকেশ করে দেখে যে আমেরিকার কোনোভাবে কাছাকাছি নাই। তাদের যে এই যুদ্ধ বিমান যে নৌ যে বহর রয়েছে বা রণতরী রয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 19টা ছিল, আর একটা ছিল সম্ভবত চীনের। অর্থনীতির দিক দিয়েও চীন অনেকটা পিছিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তারপরে আস্তে আস্তে তারা রাশিয়ার সাথে সম্পর্ক কানেক্ট করা শুরু করলো। তারপরে মুসলিম দেশগুলোর সাথে তো এমনি সম্পর্ক স্বাভাবিক রাখে, কিন্তু রাশিয়ার সাথে আর ইরানের সাথে মোটামুটি তারা সম্পর্ক কানেক্ট করলো। এবং ইরানের সাথে বিষয়টা তারা গোপন রাখলো। চীন করলো কি, বিভিন্ন প্রযুক্তি এবং বিভিন্ন অস্ত্রাদি আমেরিকা থেকে ক্রয় করা শুরু করলো। ক্রয় করে এবং প্রযুক্তির দিক দিয়ে তারা প্রযুক্তি খাতে ব্যাপক ইনভেস্ট করা শুরু করলো। এখন ইনভেস্ট করে তারপরে কিন্তু এই 25-26 বছরে তাদের উন্নতিটা যে কোন জায়গায় গেছে সেটা আপনারা আমি সবাই জানি। এখন চিন্তা করতেছে যে অর্থনৈতিক দিক দিয়েও চীন বিশ্বের যে কোনো দেশকে আসলে টাকা দেওয়ার মতো আমেরিকার কাছাকাছি রয়েছে। প্রযুক্তিগত দিক দিয়ে আমেরিকা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, অস্ত্রের দিক দিয়ে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। এখন কর্তৃত্ব করতে গেলে কিন্তু আশেপাশে বন্ধুর দরকার আছে। যেমন ভাবে আমেরিকার কথা চলে, কিন্তু যে নেটো রয়েছে সেই নেটোটা ইউরোপীয় ইউনিয়নের প্রায় অনেক 21টা বা 19টা দেশ সম্ভবত এরা মিলে যে আছে, বা আরো যারা আছে নেটো, সেই নেটোটা কিন্তু চলে। এই নেটোটা মানে কি, একটা দেশ আক্রান্ত হলে ওই দেশগুলো মনে করে আমরা নিজেরও আক্রান্ত হচ্ছি, যার কারণে এই দেশ যখন যুদ্ধে জড়ায় তখন তারাও সেটাতে সহযোগিতা করে। বিভিন্ন সময় আমরা দেখলাম না, আফগানিস্তান বা অন্যান্যখানে যে হামলা করেছে নেটো, এটা মূলত কিন্তু আমেরিকার কারণে করেছে। আমেরিকা যখন প্রথমে ইনভলভ হয়েছে তখন কিন্তু তারাও ইনভলভ হয়েছে। তো চিন্তা করলো যে আমেরিকার যেহেতু নেটো আছে বর্তমান সময়ে এসে, এখন আমরা কি করতে পারি, চীনের চিন্তা। এদিকে আবার রিসেন্টলি যে যুদ্ধ হলো ইরান আর আমেরিকা আর ইসরায়েলের ভেতরে, ইরান এখানে ব্যাপক তাদের সফলতা দেখালো, তাদের উন্নতি, তাদের সাহসিকতা দেখালো। এখন এরই মধ্যে চীন আর ইরানের ভিতরে একটা চুক্তি কিন্তু হয়ে গেছে। চীন আর ইরানের ভিতরে একটা চুক্তি হয়ে গেছে, তাদের সাফল্য, তাদের সাহসিকতা দেখে চীন একটা চুক্তি করে ফেলছে কি, যে এমন একটা চুক্তি, সামরিক চুক্তি, যেটা যে ইরান আক্রান্ত হলে চীন মনে করবে চীনে আক্রান্ত, আবার চীন আক্রান্ত হলে সেখানে ইরান মনে করবে ইরান আক্রান্ত। সামরিক অস্ত্র দিয়ে এসে এখানে চুক্তি করা হচ্ছে, এখানে বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করবে, যেটা আমরা রিসেন্টলি ইরানের যুদ্ধের সময় আমরা দেখলাম। ইরানও করছে সেটা, রাশিয়াও কিন্তু, চীনও করছে ইরানকে, এমনকি রাশিয়াও কিন্তু ইরানকে যথেষ্ট প্রযুক্তি দিয়ে, অস্ত্র দিয়ে কিন্তু সেখানে সহযোগিতা করছে। তো আরেকটা বিষয় দেখেন, এখন চীন চিন্তা করছে যে মধ্যপ্রাচ্যটাকে কিভাবে ধরা যায়। কিন্তু মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে, সেই আরব দেশগুলো মূলত আমেরিকার দাস হিসেবে থাকে। এগুলোকে এখন বের করে কিভাবে আনা যায়। এখন
এর ভেতরে আবার পাকিস্তানকে তারা টার্গেট করছে, যেহেতু দীর্ঘদিন ধরে পাকিস্তানের সাথেও একটা তাদের চুক্তি আছে চীনের। চীন সেই চুক্তিতে বলতে মক্কা জোটের সরাসরি তারা যাবে না, তারা তৈরি করে দিয়েছে। এখন পাকিস্তানকে তারা বুঝেছে এখন যে আমেরিকার কথা মতো চলছো, কিন্তু আমেরিকা যদি কোনো একদিন তোমাদের উপর নাকশ হয়ে যায় তখন তোমরা কি করবে? নিজেদের শক্তিমত্তা বাড়াও, নিজেদের একটা জোর তৈরি করো, যাতে করে কেউ আক্রমণ করলে সেটার জন্য অন্যরাও প্রস্তুত থাকে একটা জবাব দেওয়ার জন্য। এখন যেহেতু পারমাণবিক দেশের একটা সম্পূর্ণ দেশ একটা পাকিস্তান চিন্তা করলো না, তা তো ঠিকই আছে। আবার অপরদিকে সৌদি আরবকে, মিডল ইস্ট থেকে সৌদি আরব থেকে এই বেছে নিল চীন। সৌদি আরবকে দায়িত্বটা দিল যে তোমরা এমন এমন ভাবে একটা চুক্তি করো। এখন সৌদি আরব চিন্তা করলো না, আসলেই তো দরকার একটা নিজেদের শক্তি সমর্থ তো দরকার। এই হিসেবে তারা তুরস্ক, আবার এই সামরিক দিক দিয়ে কিন্তু তুরস্ক অনেক এগিয়ে। এখন তুরস্ক, পাকিস্তান, সৌদি মিলে একটা মক্কা জোট করলো। এই জোটের ভিতরে তারা আবার ঘোষণা দিল যে যে কোনো মুসলিম দেশ সেটাতে অংশগ্রহণ করতে পারে। এখানে মিশরকেও আলোচনা রেখেছিল, কিন্তু মিশরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ মিশর আমেরিকার সাথে ধর্ম মহরম সম্পর্ক খুব ভালো, তারপরে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো। এখন মিশরকে ঢুকালে তাদের যে পরিকল্পনা, তাদের যে প্ল্যান, এটা লিক হয়ে যেতে পারে, এটা ফাঁস হয়ে যেতে পারে। এই জন্য মিশরকে রাখা হয়নি, মিশরকে আপাতত দূরে রাখা হয়েছে। আবার ইরান কিন্তু মৌন সমর্থন দিয়েছে। ইরানের এখানে সমর্থন আছে। আবার ইরান আরেকটি গেম খেলছে, যে ইরান বলছে যে এটা নিয়ে সমালোচনা করছে, বলছে যে এই জোট অকার্যকর, এটা কোনো কিছু হবে না। আবার তলে তলে ইরান এটা বলছে যে তোমাদের সাথে আমরা আছি, যদি আমরা ঢুকি তাহলে ইরান এই আমেরিকা এই জোটটাকে ভেঙে দেবে। ইরান উপরে উপরে এটার সমালোচনা করবে, আর আসলেই তলে তলে কিন্তু এটাকে সহযোগিতা করবে। এখন চীন বলছে যে মুসলিম দেশগুলো যাতে কোনো একচ্ছত্র একটা দেশের কর্তৃত্ব কোনো দেশে যাতে না থাকে। এখন এই হিসাব থেকে দক্ষিণ এশিয়ায় দেখছে যে বাংলাদেশের 3 দিক দিয়ে বেষ্টনী করা শক্তিশালী ভারত বড়, আবার এরা জুলুমবাজ। তো এখন চীন ভাবছে যে এখানে তাদের কর্তৃত্ব, বাংলাদেশ নিয়ে তাদের ব্যবসার প্লেয়ার আছে, বিশ্বের বিভিন্ন দেশগুলো কিন্তু বাংলাদেশের দিকে হা করে তাকিয়ে থাকে, এখানে ব্যবসা করা যায় কিংবা বিভিন্ন সম্পদ আছে এখানে। চীন বলতেছে যে ভারতে যদি একচ্ছত্র কর্তৃত্ব থাকে তাহলে আমাদের কি হবে? এখন চীন সৌদি আরবরে বুঝিয়েছে পাকিস্তানকে, পাকিস্তান তো আগে থেকে চায়, সৌদি আরবকে বলছে যে তোমরা বাংলাদেশকে নেও, তা না হলে তারা ঝুঁকির মধ্যে রয়েছে, যে কোনো সময় ভারত দ্বারা আক্রান্ত হতে পারে। এরপর সৌদি আরব বাংলাদেশকে এই জোট আমন্ত্রণ জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রদূত এসে তারেক রহমানের সাথে আলোচনা করে প্রস্তাব দিয়েছেন, এমনকি সেই প্রস্তাবে বাংলাদেশ সরকার সায় দিয়েছে। আর যখন মাত্রই সায় দিয়েছেন তখন থেকে ভারতের দাদা বাবুদের কিন্তু মাথা ঘোরানো শুরু হয়েছে, তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। এখন ওই যে বিরাজ সিকরি দেখেন না, বলছে কি যে তারেক রহমান বলছে যে আমি ভারতে যেতে রাজি আছি, কিন্তু শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়টা ক্লিয়ার করে। বিরাজ সিকরি বলছে এটা তো আসলে একটা রুল একটা প্রশ্ন, এটা হাসিনার সাথে তো তারেক রহমানের কোনো আশা সম্পর্কে কোনো মানে নেই, আবার না আসলে সমস্যা হবে। আবার ওই যে ভারতের যে একটা পালিত দাস বাংলাদেশে জিএম কাদের আবার বলছে কি যে ভারত না গেলে নাকি যে যাদেরকে তারা অফার করে না গেলে নাকি খুব অবস্থা খারাপ হয়। যে জিএম কাদের শেখ হাসিনার সময় এসে বলছিল, নির্বাচন 24 নির্বাচনে এসে বলছিল যে ভারতের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারি না, ভারতের একবার পালিত দাস, কৃতদাস বলা চলে। এখন যেহেতু তারেক রহমান বলছে, বুঝতেছে যে না আমি গেলে কোনো একটা কিছু হবে, আবার পেছনে কিন্তু বিরোধী দল রয়েছে, বিরোধী দল দেখুন বাইরে একে অপরের সমালোচনা, কিন্তু ভিতরে বিরোধী দল আর সরকারি দল আলোচনা করে অনেক সিদ্ধান্ত নেয়। এখন এই জায়গাটায় ভারত পড়ছে, এখন ভারতের মিডিয়া তো একবার ধুমাইয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগছে। মানে কি ওই যে ভয়, যদি মুসলিম জোটে যোগ দেয় বাংলাদেশ তাহলে বাংলাদেশ আক্রান্ত হলে তারাও সেদিকে পদক্ষেপ নেবে। ভারতের মাথা ব্যথাটা এই জায়গায়। এখন যে করে হোক তারেক রহমানকে নিতে হবে, নেওয়ার পরে তাকে যদি ব্রেন ওয়াশ করা যায়
তাহলে সে যদি ওই মক্কা চুক্তি থেকে বেরিয়ে আসে তাহলে তো তাদের জন্য সুবিধা, যে কোনো সময় আক্রমণের হুমকি দিতে পারবে, যে কোনো সময় ইচ্ছে করলে আক্রমণ করতে পারবে, যা ইচ্ছা তাই তারা করতে পারবে। এই মূলত কারণ ভারতের দাদাবাবুদের মাথা নষ্ট হওয়া। তো এই যে আমাদের মক্কা চুক্তি সামনে, ভারত সফর একদিকে, কোনটা বেশি জরুরি? আসলে মক্কা চুক্তিটা এজ এ মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের সবচেয়ে বেশি জরুরি। আর ভারতে না গেলে ডক্টর ইউস যায় নাই, তেমন কিছু হয় নাই। যাই হোক প্রিয় দর্শক, এই যে বিষয়টা, টোটাল বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।